স্টুডেন্টস, আমরা ক্লাস 12 এর ইতিহাস পড়াচ্ছিলাম। তোমাদের এটা তৃতীয় অধ্যায়, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য। আজকে পার্ট 3 দেখো, নিয়ন্ত্রণ যন্ত্র বা শাসন যন্ত্র। ব্রিটিশটা আমাদের দেশটা দখল করলো, এবার তাদের কি কি যন্ত্র মানে কি কি মাধ্যমে দ্য ইনস্ট্রুমেন্টস অফ কন্ট্রোল আমাদের কিভাবে কন্ট্রোল করতো সে বিষয়ে দেখো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে জয়লাভের মাধ্যমে ভারতের সর্বপ্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে। এবার তোমাদের একটা শর্ট প্রশ্ন আসতে পারে, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে, এটা মনে রাখতে হবে। আর এইটা ভাবসময় মাথায় রাখতে হবে, এই চ্যাপ্টারটা বিশেষ করে এই পার্টে প্রচুর শর্ট প্রশ্ন আছে। এগুলো শুধু এইসব তোমাদের হাসিলের পরীক্ষা না, এটা চাকরি বাকরির পরীক্ষা খুব আসবে। ঐতিহাসিক শেখর বন্দ্যোপাধ্যায়ের মতে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের আয়তন ক্রমশ বৃদ্ধি পেতে থাকলে রাজস্ব প্রাপ্তিকে সুনিশ্চিত করার স্বার্থে ব্রিটিশ প্রশাসন এদেশের রাজনৈতিক সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণ ক্ষমতা কায়েম করার প্রয়োজন অনুভব করে। এই উদ্দেশ্যে লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি প্রমুখ ব্রিটিশ শাসক ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যে আইনবিধি প্রবর্তন করেন, আমলাতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেন, পুলিশি ব্যবস্থা এবং সামরিক ব্যবস্থা গড়ে তোলেন। এইগুলো আজকে পড়া হবে। আইন ব্যবস্থা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বাণিজ্য করতে এসে ক্রমে এখানকার রাজনৈতিক কর্তৃত্ব দখল করে নেয়। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকরা ভারতের আইনের শাসনের ধারণা প্রবর্তন করেন। এর অর্থ ছিল যে ব্রিটিশ প্রশাসন আইন মেনে শাসন পরিচালনা করবে। 1765 খ্রিস্টাব্দের পর বাংলা, মুম্বাই ও মাদ্রাজে কোম্পানির 3টি প্রেসিডেন্সি বা কেন্দ্র স্থাপিত হয়। প্রতিটি প্রেসিডেন্সিতে একজন করে গভর্নর ও তার অধীনস্থ একটি পরিষদ কাউন্সিল আইনসম্মতভাবে শাসন পরিচালনা করত। এদের কাজকর্ম তদারকি করত ইংল্যান্ডের অবস্থানকারী কোম্পানির পরিচালক সভা, বোর্ড অফ ডাইরেক্টরস, সেটা ইংল্যান্ডে থাকতো কিন্তু, এবং মালিক সভা, কোর্ট অফ প্রোপ্রাইটারিস, মানে যারা মালিক আর কি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুক্ত নয় এমন ব্রিটিশ বণিককুল, ব্রিটিশ রাজনীতিবিদ, বুদ্ধিজীবী প্রমুখ ভারতে এই কোম্পানির একচ্ছত্র আধিপত্যের বিরোধী ছিল। যারা এর সাথে যুক্ত না তাদের বিরোধিতা করত। এই পরিস্থিতি ব্রিটিশ পার্লামেন্ট বিভিন্ন শাসনতান্ত্রিক আইন পাশ করে। বিভিন্ন আইন মানে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা ইচ্ছা করতে পারবে না। পার্লামেন্ট কতগুলো আইন করে দেয়। প্রথম আছে রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে, এটা রেগুলেটিং অ্যাক্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ এর আমলে ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্মের উপর কিছুটা নিয়ন্ত্রণ শিথিল করার উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্টে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন পাশ করে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন 1773 নামেও পরিচিত। এবার প্রশ্ন আসতে পারে, রেগুলেটিং অ্যাক্ট কবে হয়েছিল? 1773 খ্রিস্টাব্দে। বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন কোনটা? ওই একই আইন, রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন, যা কিনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন 1773 খ্রিস্টাব্দ। আইনের কি কি শর্ত বলেছিল? আইনের শর্ত বলে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের প্রধান দুটি দিক ছিল। একটা হচ্ছে ইংল্যান্ডের কোম্পানির পরিচালক সভা, বোর্ড অফ ডাইরেক্টর সম্পর্কিত দিক, এবং ভারতে কোম্পানির শাসন ব্যবস্থা সম্পর্কিত দিক, দুটো দিক। একটা হচ্ছে কোম্পানির পরিচালক সভা। দেখো, বিলতে কোম্পানির পরিচালক সভা ও মালিক সভার গঠনতন্ত্রে কিছু পরিবর্তন ঘটানো হয়। বলা হয় যে পূর্বেকার 500 পাউন্ড শেয়ারের পরিবর্তে বর্তমান 1000 পাউন্ড শেয়ারের মালিকরা বণিক সভার ভোটদানের অধিকার পাবে। যাদের শেয়ার পরিমাণ কম তাদের কম ভোট দেওয়ার অধিকার থাকবে। আগে ছিল 500 পাউন্ড, সেটা 1000 পাউন্ড করে দেওয়া হয়। পরিচালক সভার সদস্য সংখ্যা হবে 24, যারা 4 বছরের জন্য নির্বাচিত হবে। এই সদস্যরা 4 ভাগের 1 অর্থাৎ 6 জন প্রতি বছর পর্যায়ক্রমে পদত্যাগ করবে। আবার নতুন 6 জন 4 বছরের জন্য নির্বাচিত হবে। সরকারের অনুমোদন সাপেক্ষে পরিচালক সভা ভারত শাসনের জন্য গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের সদস্যদের নিযুক্ত করবে। পরিচালক সভা প্রতি 6 মাস অন্তর ভারত সম্পর্কিত সামরিক, বেসামরিক ও রাজস্ব বিষয়ক তথ্যাদি সরকারকে জানাতে বাধ্য থাকবে। 2. কোম্পানি শাসন ব্যবস্থা। রেগুলেটিং অ্যাক্টে ভারত শাসনের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটানো হয়। যেমন বাংলা, মুম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সি নিয়ে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেন্দ্রীয় সরকার গঠিত হয়। কেন্দ্রীয় সরকার কোনটা গঠিত হয়? এটা ছোট প্রশ্ন। দেখো, বাংলা, মুম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সি নিয়ে কেন্দ্রীয় সরকার। বাংলা প্রেসিডেন্সির গভর্নরই কেন্দ্রীয় সরকারের প্রধান হন। তখন কিন্তু বাংলায় প্রধান ছিল। তার পদের নাম হয় গভর্নর জেনারেল। তিনি মুম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির উপর কর্তৃত্ব করার অধিকার পান। ওয়ারেন হেস্টিংস 1773 খ্রিস্টাব্দে বাংলার প্রথম গভর্নর নিযুক্ত। তাহলে বাংলার প্রথম গভর্নর কে? ওয়ারেন হেস্টিংস। কত ছিল? 1773 খ্রিস্টাব্দে। গভর্নর জেনারেলের কাজে সহায়তা করার জন্য 4 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠিত হয়। এই সদস্যদের মেয়াদ ছিল 5 বছর। ওয়ারেন হেস্টিংস এর কাউন্সিলের প্রথম 4 জন সদস্য ছিলেন ক্লেভারিং, মনসন, বারওয়েল ও ফিলিপ ফ্রান্সিস। আবার শোনো, ক্লেভারিং, মনসন, বারওয়েল ও ফিলিপ ফ্রান্সিস। কাউন্সিলের পরামর্শক্রমে গভর্নর জেনারেল কার্য পরিচালনা করতেন এবং সংখ্যাগরিষ্ঠের মতামত গ্রহণ করতেন। বাংলার অনুরূপ মুম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সিতে একজন করে গভর্নর ও 4 সদস্য বিশিষ্ট কাউন্সিল গঠিত হয়। 1774 খ্রিস্টাব্দে একজন প্রধান বিচারপতি ও 3 জন সাধারণ বিচারপতি নিয়ে কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। এর প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইনপে। খুব শর্ট প্রশ্ন আসে। থাকো,
কলকাতার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। আবার এভাবে প্রশ্ন আসে যে স্যার এলিজা ইম্পে কে ছিলেন? একই কথা, কলকাতা যে সুপ্রিম কোর্ট হয় তার প্রধান বিচারপতি কবে হয় দেখো, আবার শোনো, 1774 খ্রিস্টাব্দে একজন প্রধান বিচারপতি ও 3-7 জন সাধারণ বিচারপতি নিয়ে কলকাতায় সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়। কত সালে? 1774 খ্রিস্টাব্দে। এর প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। এবার দেখো মূল্যায়ন। এই যে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের বিভিন্ন ত্রুটি বা বিচ্যুতি ছিল, আবার গুরুত্ব ছিল। ত্রুটিগুলো কি? এক হচ্ছে গভর্নর জেনারেল তার কাউন্সিলের সদস্যদের মধ্যে ক্ষমতা সুনির্দিষ্ট না হয় উভয় পক্ষের মধ্যে বিরোধের ফলে প্রশাসন অচল হয়ে পড়ে। দুই হচ্ছে মুম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির উপর বাংলার গভর্নর জেনারেলের ক্ষমতা সুনির্দিষ্ট না হওয়ার ফলেও সমস্যা দেখা যায়। কার কতটুকু ক্ষমতা এখতিয়ার, এটি নিয়ে গন্ডগোল আর কি। সুপ্রিম কোর্টের ক্ষমতা সুনির্দিষ্ট না হয় দেশীয় বিচারালয়গুলির উপর সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ শুরু করে। চার হচ্ছে গভর্নর জেনারেলের সঙ্গে সুপ্রিম কোর্টের সম্পর্ক সুনির্দিষ্ট না হয় উভয় পক্ষের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়। বাউটেন রাউস বলেছেন এই আইনের উদ্দেশ্য মহৎ ছিল, কিন্তু এতে যে ব্যবস্থার সৃষ্টি করেছিল তা ছিল ত্রুটিপূর্ণ। গুরুত্ব কি? গুরুত্ব তো থাকবেই। গুরুত্ব দেখো, এই আইন হলো ভারতের শাসনতান্ত্রিক বিবর্তনের ইতিহাসে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর উপর ভিত্তি করে পরবর্তীকালে ইঙ্গো ভারতীয় প্রশাসন গড়ে ওঠে। সর্বপ্রথম এই আইনের মাধ্যমে ভারতে একটি সুনির্দিষ্ট প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এটি হলো ভারতের প্রথম লিখিত আইন যা পূর্বেকার অলিখিত ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটানোর উদ্যোগ নেয়। এই আইনের দ্বারা ভারতের প্রথম নিয়মতান্ত্রিক শাসনের সূত্রপাত ঘটে। ব্রিটিশ সরকার সর্বপ্রথম এই আইনের দ্বারাই কোম্পানির উপর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নেয়। মাইকেল এডওয়ার্ড বলেন এই আইন বাণিজ্য শক্তি হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতনের সূচনা করে। তাহলে দেখো এই আইনের গুরুত্বটা, প্রধান গুরুত্ব হচ্ছে এই আইনের দ্বারা ভারতের প্রথম নিয়মতান্ত্রিক শাসনের সূত্রপাত ঘটে। তাহলে যদি একটা প্রশ্ন আসে ভারতের প্রথম নিয়মতান্ত্রিক শাসনের সূত্রপাত কোন আইনের দ্বারা হয়, তখন তোমাকে বলতে হবে রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দের দ্বারা ভারতের প্রথম নিয়মতান্ত্রিক শাসনের সূত্রপাত ঘটে। এবার দেখো পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে ত্রুটি বিচ্যুতি থাকায় এই আইনের উদ্দেশ্য সম্পূর্ণ সফল হয়নি। ফলে বিভিন্ন দিক থেকে নতুন আইন প্রবর্তনের উদ্যোগ চলতে থাকে। শেষ পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট এর উদ্যোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1784 খ্রিস্টাব্দে পাশ হয়। কার উদ্যোগে? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট, এগুলো সর্বপ্রথম খেয়াল করতে হবে, পাশ হয়, যা সাধারণভাবে পিটের ভারত শাসন আইন নামে পরিচিত। যেহেতু ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তখন উইলিয়াম পিট, সেই জন্য এই কোম্পানি অ্যাক্ট 1784 খ্রিস্টাব্দ এইটাকে বলা হয় পিটের ভারত শাসন আইন, কারণ তখনকার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল উইলিয়াম পিট। আইনের শর্তাবলী কি ছিল? শর্তাবলী পিটের ভারত শাসন আইনের দ্বারা এক ব্রিটিশ অর্থ সচিব, একজন স্বরাষ্ট্র সচিব ও মনোনীত প্রিভি কাউন্সিলের 4 সদস্যকে নিয়ে বোর্ড অব কন্ট্রোল গঠিত হয়। এর সভাপতি হন ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মন্ত্রী। এই বোর্ডের হাতে কোম্পানির যাবতীয় সামরিক ও বেসামরিক ক্ষমতা অর্পিত হয়। বোর্ড অব কন্ট্রোলের যাবতীয় নির্দেশ ভারতে কোম্পানির কাছে পাঠানোর দায়িত্ব প্রদানের উদ্দেশ্যে কোম্পানির 3 জন ডাইরেক্টরকে নিয়ে সিক্রেট কমিটি গঠিত হয়। 3 হচ্ছে ভারতে 3 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠিত হয় যার সহায়তায় গভর্নর জেনারেল তার শাসন পরিচালনা করবেন। যা যুদ্ধ, শান্তি, রাজস্ব, দেশীয় রাজ্যগুলির সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে মুম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির উপর গভর্নর জেনারেলের ক্ষমতা সুনির্দিষ্ট করা হয়। অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মচারী কি পরিমাণ অর্থ নিয়ে ভারত থেকে স্বদেশে ফিরবেন তার বাধ্যতামূলক হিসেব দেওয়ার কথা বলা হয়। এটা হচ্ছে মারাত্মক কথা। মানে যে এখানে এসে কর্মচারী হয়ে যারা যে পরিমাণ অর্থ নিয়ে লুট করে ভারতে চলে যাচ্ছিল, ভারত থেকে নিয়ে যাচ্ছিল, সেই জন্য কি হলো, অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মচারী কি পরিমাণ অর্থ নিয়ে ভারত থেকে স্বদেশে ফিরলেন তার বাধ্যতামূলক হিসেব দেওয়ার কথা বলা, মানে হিসেব দিতে হবে তুমি কত টাকা অর্থ নিয়ে এদেশ থেকে যাচ্ছ আর কি। মূল্যায়ন দেখো, পিটের ভারত শাসনে আসলে ব্যর্থতা সফল উভয় লক্ষ্য করেছে। ব্যর্থতা কি? এক হচ্ছে কোম্পানি শাসন পরিচালনার জন্য পূর্বেকার পরিচালক সভার অস্তিত্ব থাকলো, নতুন এই আইনের দ্বারা বোর্ড অব কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। 2, বোর্ড অব কন্ট্রোলের নির্দেশগুলি সিক্রেট কমিটির মাধ্যমে ভারতে আসতে প্রচুর সময় লাগতো, ফলে গভর্নর জেনারেল অধিকাংশ সময় নিজ সিদ্ধান্ত নিতে বাধ্য হতেন। 3 হচ্ছে বোর্ড অব কন্ট্রোলের সভাপতিরা যে বিপুল ক্ষমতা প্রদান করার ফলে কোম্পানির পরিচালক সভা তাকে সন্তুষ্ট করে নিজেদের কার্যসিদ্ধি করত। এবার দেখো তাকে একটু সন্তুষ্ট করে কিছু পয়সা করে দিলেই অনেক কিছু হয়ে যেত, এরকম ব্যাপারটা আর কি। সাফল্য এক হচ্ছে রেগুলেটিং আইনের ত্রুটিগুলিকে পিটের ভারত শাসন আইন দিয়ে দূর করার চেষ্টা করা হয়। 2, পিটের আইনের দ্বারা গভর্নর জেনারেলের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পায়। মুম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির উপর তার কর্তৃত্ব স্থাপিত হয়। 3 হচ্ছে সামরিক ও বেসামরিক সব বিষয়ে কোম্পানি ব্রিটিশ সরকারের অধীনস্থ হয়ে ভারতীয় সাম্রাজ্য ব্রিটিশ সরকারের সার্বভৌমত্ব স্বীকৃত হয়। এই হচ্ছে মূল জিনিসটা, যে ভারতীয় সাম্রাজ্য ব্রিটিশ সরকারের সার্বভৌমত্ব স্বীকৃত হয়, মানে কোম্পানিটার সার্বভৌমত্ব থাকছে না, কোম্পানি না, এটা ব্রিটিশ সাম্রাজ্যের একটা অংশ হয়ে যায় আর কি সার্বভৌমত্ব। এরপর দেখো চার্টার অ্যাক্ট বা সনদ আইন সমূহ। ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সনদ 20 বছর পর নবীকরণ করা হতো। কোম্পানির এই সনদের মেয়াদ 1793 খ্রিস্টাব্দে শেষ হলে ব্রিটিশ পার্লামেন্ট এই সময়তে 20 বছরের পর পর মোট 4টি চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করে ভারতের কোম্পানির বাণিজ্যিক সনদের মেয়াদ বৃদ্ধি করে।
আগে ওরা 20 বছরের জন্য নবীকরণ করা হতো। বাংলাদেশ কোম্পানি যে ব্যবসা করবে তার 20 বছরের জন্য নবীকরণ করা হতো, কিন্তু কোম্পানির এই সনদের মেয়াদ 1793 শেষ হয়ে যায়। ঠিক আছে, ব্রিটিশ পার্লামেন্ট এই সময় 20 বছর পর মোট 4টি চার্টার অ্যাক্ট পাস করে। প্রথমে একটা দেখো চার্টার অ্যাক্ট 1793 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট, সেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের 1793 চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করে। শর্তাবলী 1793 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের দ্বারা এক, ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার আরো 20 বছর বাড়ানো হয়। 2, বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা 6 থেকে কমিয়ে 5 জন করা হয়। 3, ভারতীয় রাজস্ব থেকে এই সদস্যদের বেতন ও ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভারত থেকে যে রাজস্ব হবে সেখান থেকে তাদের বেতন। দেখো 4 হচ্ছে মুম্বাই ও মাদ্রাস প্রেসিডেন্সির উপর গভর্নর জেনারেল কর্তৃত্ব আরো বাড়ানো হয়। 5 হচ্ছে কোম্পানি কর্মচারীদের শূন্য পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে ভারতে অন্তত 3 বছর বসবাসকারী অভিজ্ঞ ইংরেজদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা, যে ভারতে বসবাস করতে হবে 3 বছর অন্তত, কারণ ভারতীয় কৃষ্টি সমাজ সম্পর্কে সব জানা থাকবে, তাদের চাকরি দেওয়া হবে। তার সেই ইংরেজদের আর কি। মূল্যায়ন দেখো, এই আইনে গভর্নর জেনারেল ক্ষমতা বৃদ্ধি হলেও শাসন সংসদের বিষয়ে খুব বেশি পরিবর্তন ঘটেনি। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট। এবারে 1813 খ্রিস্টাব্দে 1793 খ্রিস্টাব্দে কোম্পানি সনদ মেয়াদ শেষ হলে ব্রিটিশ পার্লামেন্টে 1813 খ্রিস্টাব্দে নতুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করে। তার শর্তাবলী এক হচ্ছে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের দ্বারা ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করা হয় এবং যে কোনো ইংরেজ বণিক ভারতে ব্যবসা করার অধিকার পান। শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, এইটা একটা মারাত্মক ব্যাপার, যে কোনো ইংরেজ বণিক, ইংরেজ হলেই এদেশে ব্যবসা করতে পারবে আর কি। কোম্পানির লভ্যাংশ থেকে তার অংশীদারের থেকে 10.5% হারে লভ্যাংশ প্রদানের গ্যারান্টি দেওয়া হয়। 3 হচ্ছে ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের উপর ব্রিটিশ রাজের সার্বভৌমত্ব ঘোষিত হয়। 4, কোম্পানি আরো 20 বছর ধরে ভারত শাসন পরিচালনা অধিকার পায়। 5, রাজস্ব বাণিজ্য থেকে কোম্পানির আয়ের হিসেব পৃথকভাবে রাখার নির্দেশ করে, যে ব্যবসা করে কত টাকা পেয়েছ আর রাজস্ব আদায় করে কত টাকা আলাদা আলাদা রাখবে আর কি। কোম্পানির আদায় করা রাজস্ব থেকে বার্ষিক 1 লক্ষ টাকা ভারতীয়দের সাহিত্য, বিজ্ঞান, শিক্ষার জন্য ব্যয় করার কথা বলা। এই যে আস্তে আস্তে ভারতীয়দের উন্নতি করার চেষ্টা করে, এটা একটা ভালো দিক ছিল, যে কোম্পানির আদায় করা রাজস্ব থেকে বার্ষিক 1 লক্ষ টাকা ভারতীয়দের সাহিত্য, বিজ্ঞান, শিক্ষার জন্য ব্যয় করার কথা বলা হয়। 7 হচ্ছে কোম্পানির সামরিক ও বেসামরিক পদে নিযুক্ত হওয়ার জন্য যথাক্রমে এডিসকোম ও হেইলেবেরি কলেজ থেকে প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়, যে এখানে নিযুক্ত হতে গেলে যাকাও নিযুক্ত হতে পারবে না, তাদের কি করতে হবে, এডিসকোম ও হেইলেবেরি কলেজ থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হবে। মূল্যায়ন দেখো, এই আইনের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ইঙ্গিত দেয়। 1 হচ্ছে সকল ব্রিটিশ বণিকদের জন্য ভারতে ব্যবসার দরজা খুলে দেওয়া হয়। 2, ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যে ব্রিটিশ সরকারের চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠার ইঙ্গিত দেওয়া হয়। 3, কোম্পানিকে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়। 4, যোগ্যতার ভিত্তিতে সরকারি কর্মচারী নিয়োগের গুরুত্ব দেওয়া হয়। এবার দেখো 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট। কোম্পানি সনদ মেয়াদ শেষ হলে তার পরবর্তী নবীকরণ উদ্দেশ্যে 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ হয়। শর্তাবলী 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে বলা হয় যে 1, ভারতের কোম্পানি আরো 20 বছর শাসন পরিচালনা করবে। 2, কোম্পানির যাবতীয় আর্থিক দায় ও ঋণ ভারতের রাজস্ব থেকে পরিশোধ করতে হবে। 3, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ভারত বিষয়ক মন্ত্রী হিসেবে ব্রিটিশ মন্ত্রিসভায় স্থান পাবে। 4, বাংলার গভর্নর জেনারেল এখন থেকে ভারতের গভর্নর জেনারেল বলে বিবেচিত হবেন। বাংলার গভর্নর শুধু বাংলার হবে না, ভারতের গভর্নর মানে পুরোটার আর কি। 5 হচ্ছে গভর্নর জেনারেল সমগ্র ভারতের জন্য আইন তৈরির অধিকার পান। 6, কোম্পানির কর্মচারীরা ভারতের জমি ক্রয় বিক্রয় অধিকার পান। 7 হচ্ছে জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সকল ভারতীয় ব্রিটিশ কোম্পানি অধীনে চাকরি পাবেন। মূল্যায়ন দেখো, মার্সম্যান মন্তব্য করেন যে আইন ছিল কোম্পানির প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির সুচিন্তিত পদক্ষেপ। 1, এই আইনের দ্বারা ভারতে ব্রিটিশ পুঁজির অবাধ প্রবেশের সুযোগ আছে, যে কোনো কেউ ব্যবসা করতে পারবে, ব্রিটিশ পুঁজি আসে এখানে। 2, গভর্নর জেনারেল ক্ষমতা বৃদ্ধি করে ভারতের শক্তিশালী কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠার পথ প্রস্তুত করা হয়। 3, গভর্নর জেনারেল সমগ্র ভারতবর্ষের জন্য আইন প্রণয়নের অধিকার পায়, সারা দেশে একই ধরনের আইন প্রবর্তনের পথ প্রস্তুত হয়। এই যে সারা দেশে একই আইন, এটা একটা সুবিধা তো থাকবেই। 1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট দেখো, কোম্পানি সনদ মেয়াদ শেষ হওয়ার পরে তার নবীকরণ উদ্দেশ্যে 1853 খ্রিস্টাব্দে চার্টার বা সনদ আইন পাশ করা হয়। 1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে ভারতের কোম্পানি শাসনের পরিচালনার অধিকার বজায় রাখা হয়, তবে এবার কোনো মেয়াদ উল্লেখ করা হয়নি, আস্তে আস্তে এদের মেয়াদটা শেষ হবে আর কি। 2, কোম্পানির প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কোম্পানির আমলাদের নিয়োগের সিদ্ধান্ত হয়, এমনি আসলেই আমলা হওয়া যাবে না, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে আসতে হবে। 3, আইন প্রণয়নের উদ্দেশ্যে বড়লাটের অধীনে 12 জন সদস্য বিশিষ্ট আইন পরিষদ গঠিত হয়। 4, যে কোনো আইন প্রবর্তনে গভর্নর জেনারেলের অনুমোদন বাধ্যতামূলক করা হয়। 5, ভারতে আইন বিষয়ক পরামর্শ দানের উদ্দেশ্যে ইংল্যান্ডে আইন কমিশন গঠিত হয়। 6, একজন লেফটেন্যান্ট গভর্নরের হাতে বাংলার শাসনের দায়িত্ব দেওয়া হয়। 7, বিলেতে কোম্পানির ডাইরেক্টরের সংখ্যা 24 থেকে কমিয়ে 18 জন করা হয়। মূল্যায়ন দেখো, সর্বশেষ এই চার্টার অ্যাক্টের বিশেষ গুরুত্ব ছিল, এটাই 1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের সর্বশেষ, আর পরে আর হয়নি।
এই আইনে ভারতের কোম্পানির শাসন পরিচালনার কোনো সময়সীমা ধার্য না হয় বোঝা যায় যে কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতের শাসন ক্ষমতা অধিগ্রহণের বিষয়টি শুধু সময়ের অপেক্ষা। 2. বড়লাটের আইন পরিষদের শাসন বিভাগ থেকে আইন বিভাগকে পৃথক করে একটি এদেশের সংসদীয় শাসন ব্যবস্থার সূত্রপাত ঘটনা হয়। এই আইন তাহলে যদি প্রশ্ন আসে আমাদের দেশে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার সূত্রপাত কখন হয়? 1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের দ্বারা। আবার খেয়াল করো, 1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের দ্বারা ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার সূত্রপাত। এই যে আমাদের এখন যে শাসন ব্যবস্থা, সংসদীয় শাসন ব্যবস্থা, এর সূত্রপাত হয় 1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের দ্বারা। অবশ্য বড়লাটের আইন পরিষদে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়দের ক্ষোভ বৃদ্ধি পায়। ভারতের সদস্য না থাকে, ভারতীয়দের ক্ষোভ আছে। এবার দেখো, ভারত শাসন আইন 1858 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পার্লামেন্টে 1858 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর ভারত শাসন আইন পাশ হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এই 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ হয়। শর্তাবলী এই আইনের দ্বারা ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। তাহলে এর মূল ওই যে বলছিলাম যে 53 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে বলা হয়েছিল যে আর মেয়াদ বাড়ানো হবে, কিন্তু কোন তারিখ অবধি বাড়ানো হবে আর বলেনি, সেটা 1858 পর্যন্ত থাকো। 1858 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর ভারত শাসন আইন পাশ হয় এবং ব্রিটিশ কোম্পানির শাসনের অবসান ঘটে। 2. ভারতের শাসনভার ব্রিটিশ সরকার অর্থাৎ ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়াতে প্রদান করা হয়। 3. ব্রিটিশ পার্লামেন্টে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া বা ভারত সচিব নামে ভারত বিষয়ে একজন মন্ত্রী নিযুক্ত করা হয়। তিনি ইংল্যান্ডে থেকে ভারতের শাসন পরিচালনা করেন। ভারত সচিব সহায়তা করার জন্য 15 জন সদস্য বিশিষ্ট ইন্ডিয়া কাউন্সিল গঠিত হয়। রানীর প্রতিনিধি হিসেবে ভারতের গভর্নর জেনারেল প্রত্যক্ষভাবে দেশের শাসন পরিচালনার অধিকার পান। এখন থেকে গভর্নর জেনারেল ভাইসরয় উপাধিতে বসেন, আর গভর্নর জেনারেল নয়, তার উপাধি হয় ভাইসরয়। ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। তোমাদের প্রশ্ন আসবে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। মূল্যায়ন দেখো, 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা শাসন কার্য ভারতীয়দের মতামতের গুরুত্ব দেওয়া হয়নি। ভারত সচিবের ক্ষমতা বৃদ্ধির ফলে ভারতের শাসন ব্যবস্থায় ব্রিটিশ বিত্তবানদের প্রভাব বৃদ্ধি পায়। এবার দেখো, ভারত শাসন আইন 1861 খ্রিস্টাব্দে। 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন আইনের 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের ত্রুটিগুলো দূর করার উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্টে 1861 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ হয়। শর্তাবলী এই আইন অনুসারে বড়লাটের কেন্দ্রীয় আইন পরিষদে 6 থেকে 12 জন সদস্য রাখার ব্যবস্থা করা হয়। এর অর্ধেক হবে ইংরেজ ও ভারতীয় সমন্বয় বেসরকারি সদস্য, এই যে ভারতীয়দের নেওয়া হচ্ছে আর কি। 2. কেন্দ্রীয় আইন পরিষদের অনুকরণে বাংলা, মুম্বাই ও মাদ্রাস প্রেসিডেন্সিতে প্রাদেশিক আইন পরিষদ গড়ে ওঠে। 3. আইন পরিষদের কোনো আইনে বড়লাট সম্মতি দিলেও ভারত সচিব তার নাকচ করতে পারতেন। মূল্যায়ন দেখো, এই আইনের দ্বারা প্রকৃত প্রতিনিধিত্বমূলক আইনসভা প্রতিষ্ঠিত হয়নি, তবে এই আইনে ভারতীয়দের সর্বপ্রথম আইন রচনা কাজে যোগদানের অধিকার দেওয়া হয়। কোন আইনে ভারতীয়দের প্রথম নেওয়া হয়? ভারত শাসন আইন 1861 খ্রিস্টাব্দে। এরপর দেখো, ভারত শাসন আইন 1812 খ্রিস্টাব্দ। 1861 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ভারতীয়রা কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভায় অধিক সংখ্যক নির্বাচিত প্রতিনিধি গ্রহণের দাবি জানাতে থাকে। ফলে 1892 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ হয়। শর্তাবলী 1892 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে বড়লাট আইন পরিষদে 10 থেকে 16 জন অতিরিক্ত সদস্য নিয়োগ করা হয়। স্থির হয় যে আইন পরিষদের 2 থেকে 5 অংশ হবেন বেসরকারি সদস্য, মানে 5 ভাগে 2 ভাগে আর কি। এই সদস্যরা 5 জন নির্বাচিত, বাকিরা বড়লাটের দ্বারা মনোনীত হবে। মূল্যায়ন, এই আইনের দ্বারা ভারতীয়রা প্রকৃত গণতান্ত্রিক অধিকার পায়নি, তারা শাসন পরিচালনার ক্ষেত্রেও প্রকৃত অধিকার পায়নি। তবে এই আইনের মাধ্যমে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী ঘোষ, গোপাল কৃষ্ণ গোখলে প্রমুখ কেন্দ্রীয় আইনসভার পরোক্ষভাবে নির্বাচিত হন। উপসংহার, 1773 খ্রিস্টাব্দে থেকে শুরু করে ব্রিটিশদের প্রবর্তিত আইনগুলি ছিল একে অপরের পরিপূরক। কোম্পানির হাত থেকে ধীরে ধীরে ব্রিটিশ সরকার তার শাসন ক্ষমতা ন্যস্ত করাই ছিল আইনগুলির অন্যতম লক্ষ্য। তাছাড়া ভারতীয়দের স্বার্থ রক্ষার উদ্দেশ্য নয়, ব্রিটিশদের স্বার্থ রক্ষা এবং ব্রিটিশ শাসন ও সাম্রাজ্যের নিরাপত্তা বৃদ্ধি করাই ছিল এই আইনগুলির মূল উদ্দেশ্য। এজন্য ঐতিহাসিক বিপিনচন্দ্র শাসন ব্যবস্থার সঙ্গে ভারতীয়দের যুক্ত করার এটিকে একটি ধাপ্পাবাজি বলে উল্লেখ করেছে। এরপরে দেখো, আমলাতন্ত্র। আমলাতন্ত্র কি, এটা একটা প্রশ্ন আসে। দেখো, 1757 খ্রিস্টাব্দে পরবর্তীকালে ভারতে ব্রিটিশদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম থেকে ব্রিটিশ ভারতের প্রশাসনিক নীতিগুলো নির্ধারিত হতো ব্রিটেনে। ভারতের আমলাতন্ত্র শুধু ব্রিটেনের নির্ধারিত নীতিগুলি প্রয়োগ করত। ব্রিটিশ আইনসভা 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট দ্বারা ভারতের গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হয়। এবার দেখো, আমলাতন্ত্র পরিষদের উদ্যোগ। ভারতের সর্বপ্রথম 1784 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন এবং 1793 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইনের দ্বারা সুনির্দিষ্ট আমলাতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। লর্ড কর্নওয়ালিস ভারতের প্রকৃত আমলাতন্ত্রের প্রবর্তন করেন।
তিনি কোম্পানির কর্মচারীদের দায়িত্বকে দুই ভাগে বিভক্ত করেন, এক হচ্ছে রাজনৈতিক শাখা, দুই হচ্ছে বাণিজ্য শাখা। তিনি কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য সব ধরনের অবৈধ আয়ের পথ বন্ধ করেন, তাদের উচ্চ বেতনের ব্যবস্থা করা হয় যাতে এরকম কাজ না করে আর কি। কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধি হচ্ছে তিনি 1793 খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতির প্রবর্তন করেন। এই কর্মপদ্ধতি কোড কর্নওয়ালিস নামে পরিচিত। কোড কর্নওয়ালিস কি ছিল? কোম্পানির এই দক্ষতা বৃদ্ধির জন্য, দুর্নীতি দমনের জন্য তিনি কি করেছেন? 1793 খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতি প্রবর্তন করেন, সেই নামই হচ্ছে কোড কর্নওয়ালিস। এবার তিনি ভারতীয় সিভিল সার্ভিসের প্রবর্তন করেন। এই পর্বে কোম্পানি নির্দেশক সভায় সদস্যদের মনোনয়নের মাধ্যমে ভারত আমলাদের নিয়োগ করা হতো। ক্রমে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের আয়তন বাড়তে থাকলে ভারতীয় ভাষা ও আইনে দক্ষ সুযোগ্য আমলাতন্ত্রের প্রয়োজন হয়ে পড়ে। আমলাতন্ত্র মানে কি? যারা আসলে শাসন ব্যবস্থাটা পরিচালনা করে তারাই হচ্ছে আমলা। ঠিক আছে, এখন আমাদের যেমন IAS IPS, তারপরে BDO SDO, এরা কি? এরা সব আমলা। দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ ভারতে ইংরেজ জেলা শাসকদের ভারতীয় ভাষা, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি প্রভৃতি বিষয়ে যথার্থ প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এটা একটা মারাত্মক প্রশ্ন। ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত? 1800 খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। প্রতিটি প্রেসিডেন্সির ব্রিটিশ আমলারা কাজে নিযুক্ত হওয়ার আগে এই কলেজে 3 বছর প্রশিক্ষণ নিতেন। পরবর্তীকালে কোম্পানির পরিচালক বর্গের আপত্তিতে 1802 খ্রিস্টাব্দে কলেজটি বন্ধ করে দেওয়া হয়। পরিবর্তে 1805 খ্রিস্টাব্দে লন্ডনের হাইফোর্টে ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়, যা পরে হেইলেবেরিতে স্থানান্তরিত হয়। ভারতে আমলা পদে নিযুক্ত হওয়ার জন্য সকল প্রার্থীকে এই কলেজে 2 বছর প্রশিক্ষণ নিতে হতো, হেইলেবেরিতে। এবার দেখো, প্রতিযোগিতামূলক পরীক্ষা। পূর্বে কোম্পানির পরিচালক বর্গের সুপারিশক্রমে ইংল্যান্ডের অভিজাত পরিবারের সন্তানরা ভারতীয় প্রশাসনের উচ্চ পদে উপস্থিত হতেন। 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুসারে ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হওয়ার জন্য চূড়ান্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক করা হয়, তবে সীমিত সংখ্যক প্রার্থী এই পরীক্ষায় বসতে পারত। 1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের দ্বারা ইংল্যান্ডে অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিসে কর্মচারী নিয়োগের ব্যবস্থা করা হয়। এখন থেকে জন্মসূত্রে রানীর সাম্রাজ্যের 18 থেকে 23 বছর বয়সী সকল প্রজায় এই পরীক্ষায় বসার অধিকার পায় এবং 1857 খ্রিস্টাব্দে হেইলেবেরি কলেজ উঠিয়ে দেওয়া হয় এবং সিভিল সার্ভিস কমিশন ইংল্যান্ডে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে। এই পরীক্ষার মাধ্যমে ভারতে সিভিল সার্ভেন্টদের নিয়োগের কথা চালু হয়। অধ্যাপক শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এইভাবে কালে কালে কেন্দ্রীভূত প্রশাসনিক আমলাতন্ত্রের ইস্পাত কাঠামোটি বেশ যথোপযুক্ত হয়ে উঠল শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের প্রয়োজন মেটাতে। হচ্ছে ভারতীয় নিয়োগের বঞ্চনা। আমলাতন্ত্রের পদ নিয়োগের ক্ষেত্রে সযত্নে ভারতীয়দের দূরে সরিয়ে রাখা হতো। ভারতের প্রতিটি মানুষকে দুর্নীতিপরায়ণ মনে করে কর্নওয়ালিস উচ্চ সরকারি পদে ভারতীয়দের নিয়োগ নিষিদ্ধ করেন। প্রথম দিকে 500 পাউন্ড বা তার বেশি বেতনের কোনো পদে ভারতীয়দের নিযুক্ত করতে হতো না আর কি, নিযুক্ত করতো না আর কি। অবশ্য 1813 খ্রিস্টাব্দের পর থেকে নিম্ন স্তরের পদগুলিতে ভারতীয় নিয়োগ ক্রমে বৃদ্ধি পেতে থাকে। তবে 1857 খ্রিস্টাব্দের অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ শুরু হলে আমলাতন্ত্রের উচ্চ পদগুলিতে ভারতীয়দের প্রবেশের সুযোগ আসে। যখন অবাধ পরীক্ষা, যে সুযোগ পাবে, পরীক্ষা ভালো হবে তারই হবে। তা সত্ত্বেও যেসব ভারতীয়দের নিয়োগ বাধা অব্যাহত ছিল, ভারতের সিভিল সার্ভিসে নিযুক্ত পদাধিকারীর মধ্যে 1914, 1922 খ্রিস্টাব্দে 5% 15% ছিলেন ভারতীয়। ভারতের পরীক্ষা গ্রহণের দাবি। 19 শতকের দ্বিতীয় অর্ধ থেকে ভারতের জাতীয়তাবাদীরা ইংল্যান্ডের সঙ্গে একযোগে ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা অনুষ্ঠিত করার দাবি জানায়। ইংল্যান্ডে যখন হবে ভারতও তখন হতে হবে আর কি। লর্ড রিপন 1880 থেকে 84 খ্রিস্টাব্দে ভারতে সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণের পক্ষপাতী ছিলেন, কিন্তু ভারতীয়দের ক্ষমতা ভাগাভাগির আশঙ্কায় ইংরেজ আমলার রিপনের প্রস্তাবের বিরোধিতা করে। অবশেষে 1892 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস পরীক্ষার সংস্কার করা হয়। গুরুত্ব, ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে ভারতীয় সিভিল সার্ভিস বা আমলাতন্ত্র সমগ্র বিশ্বে একটি সুদক্ষ ও ক্ষমতা সম্পন্ন শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করে। ভারতীয় আমলারা দক্ষতা, কঠোর পরিশ্রম প্রভৃতির ক্ষেত্রে একটি ঐতিহ্য ও নজির সৃষ্টি করে। ভারতীয় আমলাতন্ত্রকে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো, স্টিল ফ্রেম বলা হতো। অবশ্য এই আমলাতন্ত্রের একমাত্র লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষা করা, ফলে ভারতীয়দের কোনো উপকার হয়নি। তাই ভারতীয় আমলারা ক্রমবর্ধমান জাতীয়তাবাদীদের আক্রমণের অন্যতম লক্ষ্য ছিল। এবার দেখো পুলিশি ব্যবস্থা। বাংলায় ব্রিটিশদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার পূর্বে মোগল আমলের ফৌজদারি ব্যবস্থা বাংলা সহ সমগ্র ভারতে বলবৎ ছিল। তখন কোতোয়ালরা শহরগুলি এবং চৌকিদাররা গ্রামগুলি নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1725 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব অধিকার লাভ করার সময় মোগল পুলিশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। 1765 খ্রিস্টাব্দের পরবর্তীকালে বাংলায় ভয়াবহ দুর্যোগ, 76-এর মন্বন্তর, আইন শৃঙ্খলার অবনতির পরিস্থিতিতে ব্রিটিশ কোম্পানি দেশে এক সুসংহত পুলিশি ব্যবস্থা গড়ে তোলেন আর কি। ওয়ারেন হেস্টিংস উদ্যোগ দেখো। ওয়ারেন হেস্টিংস উদ্যোগে 1787 খ্রিস্টাব্দে দেশে নিয়মিত পুলিশ বাহিনী গড়ে ওঠে। এবার প্রশ্ন আসে,
এদেশে প্রথম নিয়মিত পুলিশ বাহিনী কার উদ্যোগে গড়ে ওঠে? ওয়ারেন হেস্টিংস এর উদ্যোগে। কবে? 1787 খ্রিস্টাব্দে। হেস্টিংস বাংলা ও বিহারকে যথাক্রমে 10টি ও 8টি ফৌজদারি এলাকায় বিভক্ত করেন, জেলায় বিভক্ত করেন। প্রতিটি জেলায় একটি করে ফৌজদারি থানা প্রতিষ্ঠিত হয়। এই থানাগুলিতে একজন করে দেশীয় ফৌজদার নিযুক্ত হন। ফৌজদার ছিলেন জেলার প্রধান পুলিশ কর্মচারী, তার হাতে জেলার শান্তি রক্ষা সকল দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি থানার সঙ্গে একটি করে জেলখানা স্থাপিত হয়। ফৌজদারকে সাহায্য করার জন্য 34 জন কর্মচারী ছিল, যার মধ্যে 20 জন ছিল সিপাহী। 1781 খ্রিস্টাব্দে ফৌজদারের পদ বিলুপ্ত করা হয় এবং কোম্পানির দেওয়ানি আদালতের বিচারকরা ম্যাজিস্ট্রেটের ক্ষমতায় পুলিশ বিভাগের দায়িত্ব গ্রহণ করেন। কোতোয়ালের হাতে শহরের শান্তি রক্ষার দায়িত্ব দেওয়া হয়। কর্নওয়ালিসের উদ্যোগ। লর্ড কর্নওয়ালিস ভারতীয় শাসন ব্যবস্থার নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন। কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে জমিদারদের আরক্ষা বিষয়ক দায়িত্ব সম্পূর্ণ করে নেন এবং জেলাগুলিকে বিভিন্ন থানার অধীনে বিভক্ত করেন। এক একটি থানার অধীনে প্রায় 20 থেকে 30 লক্ষ বর্গমাইল এলাকা থাকতো। একজন দারোগার হাতে থানার দায়িত্বভার দেওয়া হতো। দারোগার অধীনে 20 থেকে 30 জন কনস্টেবল থাকতো। ম্যাজিস্ট্রেটরা দারোগাকে নিয়োগ ও তার কাজে তদারকি করতেন। প্রতিটি গ্রামে একজন করে চৌকিদার থাকতো, তিনি গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে দারোগাকে অবহিত করতেন। কলকাতা শহরে একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের পদ সৃষ্টি করা হয়। অন্যান্য শহরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোতোয়াল নিযুক্ত হয়। 1802 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্টে দারোগা ব্যবস্থা চালু হয়। দারোগা ব্যবস্থা 1802 খ্রিস্টাব্দে চালু হয়। এই ব্যবস্থা 1804 খ্রিস্টাব্দে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের উন্নত চালু করা হয়। এবার দেখো কালেক্টরদের দায়িত্বদান। কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়ায় 1807 খ্রিস্টাব্দে তহসিলদারদের হাত থেকে পুলিশ প্রশাসনের দায়িত্ব কেড়ে নেওয়া হয়। 1812 খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থা বাতিল করা হয়। এরপর পুলিশি ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয় কালেক্টরদের হাতে। ফলে কালেক্টরদের অধীনস্থ রাজস্ব বিভাগের অধস্তন কর্মচারীরা গ্রামগঞ্জে পুলিশি ব্যবস্থা দেখাশোনা করতে থাকে। তাদের উদ্যোগে পুলিশি জুলুমবাজি ব্যাপক বৃদ্ধি পায়। এবার দেখো সিন্ধু অঞ্চলের পুলিশি ব্যবস্থা। স্যার নাপিয়ের 1843 খ্রিস্টাব্দে সিন্ধু অঞ্চল জয় করার পর সেখানে রাজকীয় আইরিশ পুলিশ বাহিনীর আদলে একটি পৃথক পুলিশ দপ্তর খোলেন। সমগ্র সিন্ধু অঞ্চলকে একজন ইন্সপেক্টর জেনারেলের তত্ত্বাবধানে আনা হয়। প্রতিটি জেলায় একজন করে ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিএসপি নিয়োগ করা হয়। ডিএসপি মানে কি? ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তিনি নিজের কাজের জন্য ইন্সপেক্টর অফ জেনারেল বা জেলা কালেক্টরের কাছে দায়বদ্ধ থাকতেন। সিন্ধু অঞ্চলের পুলিশি ব্যবস্থা 1849 খ্রিস্টাব্দে পাঞ্জাবে চালু করা হয়। পরবর্তীকালে এই ব্যবস্থা 1853 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে এবং 1859 খ্রিস্টাব্দে মাদ্রাজে চালু করা হয়। এবার দেখো মহাবিজয়ের পরবর্তী পদক্ষেপ। 1857 খ্রিস্টাব্দে মহাবিজয়ের ফলে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কেঁপে ওঠে। এর ফলে ব্রিটিশ সরকার পুলিশ ব্যবস্থায় আরো শক্তিশালী করার উদ্যোগ নেন। 1860 খ্রিস্টাব্দে পুলিশ কমিশনার নিয়োগ করা হয়। 1861 খ্রিস্টাব্দে পুলিশ আইন প্রবর্তনের মাধ্যমে সুনির্দিষ্ট পুলিশি প্রতিষ্ঠানের কাঠামো গড়ে তোলা হয়। অসামরিক কর্তাদের নিয়ন্ত্রণে ভারতের পুলিশ বাহিনীকে প্রতিষ্ঠিত করা হয়। এই কাঠামোয় গ্রাম ও শহরের পুলিশ বাহিনী ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিএসপির কাছে ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আবার ইন্সপেক্টর জেনারেল জেলা কালেক্টরের কাছে এবং জেলা কালেক্টররা প্রাদেশিক সরকারের কাছে দায়বদ্ধ থাকত। ইন্সপেক্টর জেনারেল গণ সামান্য রদবদল ঘটলেও এই কাঠামোটি পরবর্তী 1 শতাব্দী কাল মোটামুটি অপরিবর্তিত থাকে। দেখো ভারতীয়দের প্রতি বঞ্চনা। ভারতের ব্রিটিশ পুলিশ বাহিনীর উচ্চ পদে ভারতীয়দের নিয়োগের সুযোগ ছিল না, তবে নিম্ন পদগুলোতে ভারতীয়রা নিযুক্ত হতো। 1902 খ্রিস্টাব্দে পুলিশ কমিশন পুলিশ বাহিনীর আধিকারিক পদে শিক্ষিত ভারতীয়দের নিয়োগের ব্যবস্থা করলো। পদমর্যাদা ইউরোপিয়ানরা যেখানে শুরু করতেন ভারতীয় চাকরি জীবন সেখানে শেষ হতো, সেইখানে আর কি। যাই হোক, ডেভিড আর্নট মনে করেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ থেকে 1947 খ্রিস্টাব্দে ক্ষমতা হস্তান্তরের সময় পর্যন্ত ভারতে একটি পুলিশ রাজ ক্রমে সুপ্রতিষ্ঠিত হয়। গুরুত্ব: ভারতের ব্রিটিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী সেনাবাহিনীর সহায়ক হিসেবে কাজ করত। ভারতের বিভিন্ন অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, খুন রাহাজানি ডাকাতি দমন করা প্রভৃতি দায়িত্ব পুলিশ বাহিনী পালন করত। বিভিন্ন কৃষক বিদ্রোহ অন্যান্য আন্দোলনে ভারতের ব্রিটিশ সরকার যখন সংকটের সম্মুখীন হতো তখনই পুলিশ বাহিনীর সহায়তায় বিদ্রোহ দমন করে ভারতীয় ব্রিটিশ শাসকের অস্তিত্বকে সুনিশ্চিত করত। এবার দেখো সেনাবাহিনী। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের ধারাবাহিক প্রসার নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য ইংরেজদের নিজস্ব সেনাবাহিনী প্রতিষ্ঠা করা অত্যন্ত প্রয়োজন ছিল। সীমা অলাভি মনে করেন যে ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজনৈতিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে কোম্পানির সেনা নিয়োগের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দক্ষিণ ভারতে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ক্যাপ্টেন স্টিনজার লরেন্স 1748 খ্রিস্টাব্দে ভারতীয়দের নিয়ে এদেশে একটি স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন। তিনি ব্রিটেনের বাড়তি রাজকীয় নৌবাহিনী এদেশে নিয়ে আসেন। 1757 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি ক্লাইভ পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর তিনি ব্রিটেন থেকে নৌবাহিনী ভারতে এনে এদেশে ব্রিটিশ সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করেন। ডেভিড ওমিসি লিখেছেন যে ভারতে ব্রিটিশ রাজ ছিল একটি সেনা সুরক্ষিত দুর্গের মতো। পার্সিভাল স্পেয়ার লিখেছেন সিভিল সার্ভিস গভর্নরের দক্ষিণ হস্ত হলে সেনাবাহিনী ছিল তার বাম হস্ত।
এক হচ্ছে ইউরোপীয় অফিসারদের প্রাধান্য। কর্নওয়ালিসের আমল থেকে কোনো ভারতে গিয়ে সেনাবাহিনীর উচ্চ পদে নিয়োগ করা হতো না, সেখানে সর্বদা ইউরোপীয় অফিসাররা নিয়োজিত হতেন। 1856 খ্রিস্টাব্দে সেনা বিভাগে মাসিক 300 টাকার বেশি বেতন পেত এমন ভারতীয় সেনার সংখ্যা ছিল মাত্র 3 জন। কোম্পানির ডিরেক্টররা পৃষ্ঠপোষকতার মাধ্যমে অধিকাংশ ইউরোপীয় অফিসারকে নিয়োগ করতেন। ইউরোপীয় অফিসাররা ভারতীয় সেনাদের প্রশিক্ষণ দিত এবং ইউরোপীয় সেনাপতি বা কমান্ডার ইন চিফ ভারতীয় সিপাহীদের হুকুম দিত। নিয়োগ পছন্দ দেখো। কোম্পানির সাম্রাজ্যের সীমানা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের সেনাবাহিনী ভারতীয় সমাজের বিভিন্ন স্তরের লোকেরা নিয়োজিত হতে থাকে। সেনাবাহিনীর নিয়োগের ক্ষেত্রে রুটি খাওয়া কৃষকদের বেশি পছন্দ করা হতো। যারা রুটি খাবে আর কি, তারা কর্মঠ হবে, এরকম আর কি। যারা ভাত খায় তাদের পছন্দ না। এবং উচ্চ বর্ণীয়রা বিশেষ প্রাধান্য পেত। অযোধ্যার উচ্চ বর্ণের ব্রাহ্মণ, ধনী রাজপুত কৃষক, বিহারের ভূমিহারা ব্রাহ্মণ ও রাজপুতদের অধিক সংখ্যায় নিয়োগ করা হতো। পরবর্তীকালে বাংলার পশ্চিম ও দক্ষিণ দিকে কোম্পানির আধিপত্যের প্রসার ঘটলে সেখানে পাহাড়ি উপজাতির মানুষকে সেনাবাহিনী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। 1815 খ্রিস্টাব্দের পর থেকে বাহিনীতে নেপালের গোর্খাদের নিয়োগ শুরু হয়। কবে থেকে? 1815 খ্রিস্টাব্দের পর নিয়োগ শুরু হয়। এরা শীঘ্রই সেনাবাহিনীর সবচেয়ে নির্ভরযোগ্য ওঠে। কারা? গোর্খা বাহিনী। সেনার সংখ্যা বৃদ্ধি। 1794 খ্রিস্টাব্দে ভারতের কোম্পানির সিপাহী ছিল মাত্র 82,000। এই সংখ্যা 1824 খ্রিস্টাব্দে 1,54,000 এবং 1885 খ্রিস্টাব্দে 2,14,000 পৌঁছায়। 19 শতকের শুরুতে আইন করে ভারতে 20,000 রাজকীয় সেনা মোতায়েন। কোম্পানি কর্তৃক তাদের বেতনের কথা বলা হয়। প্রচুর সেনা নিয়োগের ফলে ভারতের ব্রিটিশদের খরচ অত্যন্ত বেড়ে যায়। আদায় করা রাজস্বের অন্তত 40% সেনাবাহিনীর পেছনে ব্যয় হতো। জাতপাত বিষয় দেখো। সেনাবাহিনী নিয়োগের ক্ষেত্রে ভারতীয়দের জাতপাতের নিয়ম কানুনগুলিকে গুরুত্ব দেওয়া হতো। 1857 খ্রিস্টাব্দে ভারতের সিপাহীরা ব্রিটিশ শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করার পর থেকে সেনা নিয়োগের বিষয়ে আরো বেশি সতর্কতা অবলম্বন করা হয়। বিদ্রোহে অংশগ্রহণকারী সিপাহী জাতিগুলিকে সেনাবাহিনী থেকে সরিয়ে দেওয়া হয়। ইংরেজদের অনুগত উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পাঠান, পাঞ্জাবের জাট, উত্তর ভারতের রাজপুত, নেপালের গোর্খা প্রভৃতি জাতিগুলিকে যুদ্ধোপযোগী জাতি হিসেবে চিহ্নিত করা হয় এবং সেখানকার সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে এসব জাতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ভারতের সামরিক বিষয় তদারকির উদ্দেশ্যে পিল কমিশন গঠিত হয়। এই কমিশন সুপারিশ করে যে বিভিন্ন জাতের মানুষ নিয়ে 5 মিশেলি ভারতীয় সেনাবাহিনী গঠন করা হবে। বেতন ও ভাতা দেখো। কোম্পানির সেনাবাহিনী নিয়োজিত ভারতীয় সেনা নিয়মিত বেতন পেত। এছাড়া অবসরকালীন ভাতা, অন্যান্য ভাতা, পুনর্বাসন, অন্য কিছু সুযোগ সুবিধা পেত। ফলে তারা ব্রিটিশ সাম্রাজ্য রক্ষার গুরু দায়িত্ব আন্তরিকভাবে পালন করেছিল। 1820 দশকে তাদের বিভিন্ন আর্থিক ও সামাজিক সুবিধা হ্রাস করা হলে তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। গুরুত্ব। ভারতের ব্রিটিশ কোম্পানির প্রশাসন যন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রতিষ্ঠার ফলে দেশে ইংরেজ কোম্পানির একত্রিত রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়। সেনাবাহিনী ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের ধারাবাহিক সম্প্রসারণে সহায়তা করে। ফলে 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ মাত্র 100 বছরের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত জয় সম্পন্ন করে। ভারতের ব্রিটিশ সাম্রাজ্য বিপদ বা সমস্যা থেকে কোম্পানি সাম্রাজ্যকে রক্ষা করতে সেনাবাহিনী, সরকারের বিরুদ্ধে সংগঠিত কৃষক বিদ্রোহ, জাতীয়তাবাদী আন্দোলন, শ্রমিক ধর্মঘট প্রভৃতি সেনারা নির্মমভাবে দমন করত। বৈদেশিক আক্রমণের প্রতিরোধের বিষয়ে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সেনারা ভারতীয় সমাজ ও অর্থনৈতিক সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করত। স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। এর পরের পাঠে দেখা হবে। এরপরে করলে বড় হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।